প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমরা গতদিন ভেক্টর গুণের ডট বা স্কেলার গুণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা ডট বা স্কেলার গুণের যে গাণিতিক প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। গতদিন আমরা আমাদের বেসিক কনসেপ্টটাকে স্ট্রং করেছি। আজকে সেটা নিয়ে আমরা কি কি ধরনের গাণিতিক প্রবলেম আছে সেগুলো সলভ করব। চলো দেখি। নেক্সট, মশলা 1 ডট গুণ বিষয়ক। দুটি ভেক্টরের ডট বা স্কেলার গুণ বিষয়ক। ক্ষেত্র 1। খেয়াল করো, মনে করো এই বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল যেটা হচ্ছে পি ভেক্টর, এবং পি ভেক্টরটা হচ্ছে পি এক্স আই ক্যাপ, পি ওয়াই জে ক্যাপ, পি জেড কে ক্যাপ, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ভেক্টর। ওকে, ঠিক এই বরাবর আরেকটা ভেক্টর ক্রিয়াশীল সেটা হচ্ছে কিউ ভেক্টর, কিউ এক্স আই ক্যাপ, কিউ ওয়াই জে ক্যাপ, কিউ জেড কে ক্যাপ। এদের মধ্যকার কোণ হচ্ছে থিটা। ওকে, তাহলে একটু খেয়াল করো, এক নম্বরে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যদি তোমাকে পি মডুলাস বা পি ভেক্টরের মান নির্ণয় করতে বলা হয় তাহলে তুমি কিভাবে নির্ণয় করবা? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা অবস্থান ভেক্টর বা কোনো একটা ভেক্টরের মান নির্ণয়ের সময় আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কি, কোনো একটা ভেক্টর তাহলে মান নির্ণয় যদি করতে চাই রুট ওভার আয়ের সহগের স্কয়ার। আয়ের সহগ কত আছে বলো তো? পি এক্স, তাহলে পি এক্স স্কয়ার। জে এর সহগ আছে পি ওয়াই, তাহলে পি ওয়াই স্কয়ার। কে এর সহগ আছে পি জেড, তাহলে পি জেড স্কয়ার। ওকে, এখন যদি তোমাকে বলা হয় কিউ ভেক্টরের মান নির্ণয় করো তাহলে তুমি অবশ্যই নির্ণয় করতে পারবা। দেখো, কিউ মডুলাস, কিউ ভেক্টর মডুলাস অথবা কিউ রুট ওভার আয়ের সহগ কত বলো তো দেখি? কিউ এক্স স্কয়ার, জে ক্যাপের সহগ কিউ ওয়াই স্কয়ার, কে ক্যাপের সহগ দেওয়া আছে যেটা সেটা হচ্ছে কিউ জেড স্কয়ার। ওকে, এটা আমরা জানি। এছাড়াও আমরা যেটা জানি একটু খেয়াল করো, পি ডট কিউ ডট গুণ যদি নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা জানি পি কিউ কস থিটা, কারণ এদের মধ্যকার কোণ কত? থিটা। তাহলে ডট গুণ পি এর মান কিউ এর মান যদি জানা থাকে, মধ্যবর্তী কোণ যদি আমাদের জানা থাকে তাহলে তাদের ডট গুণ ফল আমরা নির্ণয় করতে পারবো, তাই নয় কি? আচ্ছা, এখন অনেক সময় দেখো ডট গুণ আমরা কিন্তু নির্ণয় করেছিলাম গত দিনের লেকচার থেকে পি ডট কিউ, তাহলে প্রথম ভেক্টর দ্বিতীয় ভেক্টর, তাই না? তাদের ডট গুণ ফল। তাহলে ডট গুণ ফলের নির্ণয়ের প্রসেসটা শিখেছিলাম আমরা। প্রথম ভেক্টরের আয়ের সহগ কত বলতো? পি এক্স। দ্বিতীয় ভেক্টরের আয়ের সহগ কত? কিউ এক্স। এই দুইটা গুণ হবে, তারপরে যোগ করতে হবে। প্রথম ভেক্টরের জে ক্যাপের সহগ কত বলতো দেখি? পি ওয়াই। তাহলে আমরা এখানে লিখতে পারি পি ওয়াই। দ্বিতীয় ভেক্টরের জে ক্যাপের সহগ কত বলতো দেখি? কিউ ওয়াই। তাহলে এখানে লিখতে পারি কিউ ওয়াই। ওকে, নেক্সট, প্রথম ভেক্টরের কে এর সহগ কত বলতো দেখি? পি জেড। দ্বিতীয় ভেক্টরের কে এর সহগ কত? কিউ জেড। তাহলে আমরা এখান থেকে কিউ জেড লিখতে পারি, পারি না? ওকে, অনেক বেশি যে কোশ্চেন গুলো আসে সেই কোশ্চেন গুলো কেমন একটু খেয়াল করো। অনেক সময় যেটা বলা হয় এই যে পি আর কিউ এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা, তাহলে বলা হয় দুটি ভেক্টরের মধ্যকার কোণ কত তা নির্ণয় করো। তাহলে বলো তো দুটি ভেক্টরের মধ্যকার কোণ কি? এটা দিয়ে আমরা নির্ণয় করতে পারি। দেখো, থিটা বের করলে হয়ে যাবে। তাহলে আমরা যদি এখান থেকে cos থিটা লিখি, লিখতে পারবো পি ডট কিউ ডিভাইডেড এই পি কিউ নিয়ে যে নিচে ভাগ করে দাও, তাহলে পি কিউ। তাহলে এখান থেকে বলো তো দেখি, থিটা যখন লিখবো কসটা ওইদিকে চলে গেলে কস ইনভার্স হবে পি ডট কিউ ডিভাইডেড হবে কি বলো তো দেখি? পি কিউ। ওকে, এটা আমরা দেখলাম।
আরো একটা আমরা লিখতে পারি, সেটা কোণ নির্ণয়ের জন্য থিটা ইজ ইকুয়াল কস ইনভার্স। দেখো তো পি ডট কিউ মানে কি, আমরা এটা লিখতে পারি না? তাহলে পি ডট কিউ এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি পি এক্স কিউ এক্স পি ওয়াই কিউ ওয়াই পি জেড কিউ জেড। আর পি এবং কিউ এর মান কিন্তু আমরা এখানে বের করেছি, দেখো পি আর কিউ এর মান বের করেছি, বসিয়ে দিই হয়ে যাবে। ওকে, তাহলে ওই মানগুলো তোমরা বসিয়ে নিবা। আমি এখানে পি কিউ এর মান এখানে লিখে দিলাম। তাহলে এইটা দিয়েও আমরা কি করতে পারি, কোণ নির্ণয় করতে পারি। ওকে, আচ্ছা, এখন ঘটনা আমরা আরো একটা অংশ শিখেছিলাম। কি শিখেছিলাম বলো তো দেখি? কিউ এর শীর্ষ থেকে যদি একটা লম্ব টানি পি এর উপরে, তাহলে এইটুকু হয় যেটা, সেটা হচ্ছে কিউ কস থিটা, তাই না? আর কিউ কস থিটার পরিচয় তো আমরা জানি, পি এর উপর কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপ হচ্ছে কিউ কস থিটা। তাহলে এখানে লিখতে পারি যেটা, সেটা হচ্ছে পি এর উপর কিউ এর লম্ব অভিক্ষেপ কি নির্ণয় করতে দিবে? কার? কিউ এর। তাহলে কিউ কস থিটা নির্ণয় করতে দিবে তোমাকে। যখনই কিউ কস থিটা নির্ণয় করতে দিবে, দেখো তো কিউ কস থিটা নির্ণয়ের জন্য আমরা কি করতে পারি? আমরা এই কিউ কস থিটা নির্ণয় করতে চাই, তাই না? তাহলে কিউ কস থিটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে কিউ কস থিটাকে রেখে দাও, দেখো পিটাকে আলাদা করতে হবে। তাহলে পিটাকে পি ডট কিউ এর নিচে নিয়ে যে ভাগ করে দাও, তাহলে পি ডট কিউ ডিভাইডেড পি। ওকে, তাহলে কিউ কস থিটা নির্ণয় হয়ে যাবে। এখন বলো, যদি বলা হতো কিউ এর উপর পি এর লম্ব অভিক্ষেপ, তাহলে কি হতো বলো তো? পি কস থিটা, তার মানে পি ডট কিউ ডিভাইডেড কত হবে? নিচে আমরা কিউ দিয়ে ভাগ করব অপোজিটটা, রাইট? ওকে, তাহলে এগুলো আমাদের জানা আছে। তাহলে এই রিলেটেড আমরা কিছু প্রবলেম এখন সলভ করে ফেলবো। ওকে, চলো দেখি। দেখো एग्जांपल 1 আমরা যা শিখলাম, একটা প্রবলেম আমি সলভ করে দিই। পি ভেক্টর 2i ক্যাপ 4j ক্যাপ -5k ক্যাপ এবং কিউ ভেক্টর i ক্যাপ 2j ক্যাপ 3k ক্যাপ। ওকে, এই দুটো ভেক্টর দেওয়া আছে। এখন তোমাকে বলা হলো কিছু বিষয় তুমি নির্ণয় করো। ওকে, সেটা কি? পি এর মান কত, কিউ এর মান কত, তারপরে তোমাকে বলা হলো এদের ডট গুণফল নির্ণয় করো, তারপরে তোমাকে বলা হলো যেটা, সেটা হচ্ছে এদের মধ্যকার কোণ নির্ণয় করো, মধ্যকার কোণ আমি যদি থিটা ধরে নিই, থিটা নির্ণয় করো। তারপরে তোমাকে বলা হলো পি এর উপর কিউ এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো, তার মানে কিউ এর লম্ব অভিক্ষেপ কিউ কস থিটা নির্ণয় করো। তারপরে তোমাকে বলা হলো কিউ এর উপর পি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। দেখবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বা অ্যাডমিশন টেস্টগুলোতে কিন্তু এই 4 এবং 5 নং অংশ থেকে খুব অনেক বেশি কোশ্চেন দেওয়া হয়। ওকে, তো খেয়াল রেখো, পি এর উপর কিউ এর উপর পি এর লম্ব অভিক্ষেপ পি cos থিটা হট। ওকে, তো এখন আমরা একে একে সলভ করব। একটু খেয়াল করো তো, এটা নির্ণয় করতে বলেছে। আমি এখানে এখন তাহলে সলিউশন লিখে দিলাম। আমরা আলাদা করে আর না বের করি। রুট ওভার, বলো i এর সহগ কত? 2, তাহলে 2 স্কয়ার, j এর সহগ কত? 4, 4 এর স্কয়ার, k এর সহগ কত? 5, তাহলে -5 স্কয়ার। সব সময় একটু খেয়াল রাখবা, তোমরা কিন্তু ভুল করে বসো, এই মাইনাসটা কিন্তু এখানে বসাও, অবশ্যই হবে না, কারণ এটা হচ্ছে অরিজিনাল সূত্রের প্লাস। তাহলে আমরা কি যেটা পাবো সেটা নিয়ে এসে আমরা কি তার মধ্যে টোটালটা বর্গ করে দিব। ওকে, এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা একটা আনসার পাবো বক্সের মধ্যে, বক্স 1 আনসার। তোমরা এটা ক্যালকুলেশন করবে। ওকে, নেক্সট, যদি সঠিক ক্যালকুলেশন করো ওটা রাইট আনসার, তোমাকে আনসার খুঁজে বের করা লাগবে না। তোমার পৃথিবীর কোনো আনসার দরকার নেই, কারণ তুমি রাইট। ওকে, ওটাই কি তোমার জন্য রাইট। তুমি যদি সঠিক পথে থাকো,
তুমি যদি সঠিক ক্যালকুলেশন করো তাহলে তোমার নিজের উপরে 100% কনফিডেন্ট থাকা উচিত। বইয়ের আনসার আছে এক ধরনের, তুমি সঠিক পথে গেছো, তোমার আনসার এসেছে আরেক ধরনের, মনে রাখবা কি বই ভুল। ওকে, কোন গাইডে সলভ করছো তুমি, আনসার তোমার এসেছে সঠিক পথে যে এক ধরনের, গাইডের এসেছে অন্য ধরনের রাখা আছে, মনে রাখবা তুমি রাইট। যখন তুমি এই ধরনের কনফিডেন্ট তৈরি করতে পারবা নিজের উপরে, তখন মনে রাখবা কি যে কোনো বই, যে কোনো গাইডের উপর তুমি তোমার প্রাধান্য বিস্তার করতে পারবা। সুতরাং তুমি যে পরিবেশে আসো সেই পরিবেশের উপর নিজে প্রাধান্য বিস্তার করো, ওই পরিবেশ যেন তোমার উপরে চেপে না বসে। যখনই ওই পরিবেশ তোমার উপর চেপে বসবে তখন তোমার কি স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। ওকে, তোমার কনফিডেন্ট বিলুপ্ত হবে। এই জন্য অবশ্য নিজে যেখানে থাকবা সেখানে কি করবা, প্রাধান্য বিস্তার করবা। ওকে, আচ্ছা খেয়াল রেখো। তো চলে আসি, বলো আই ক্যাপের সহগ 1, জে ক্যাপের সহগ 2, 3 স্কোয়ার ক্যালকুলেশন করলে বক্স 2, এটা একটা আনসার আসবে। ওকে, আচ্ছা পি ডট কিউ কি করবো আমরা, আয়ের সহগ তাহলে বলো তো পি ভেক্টরের আয়ের সহগ কত, 2, কিউ ভেক্টরের আয়ের সহগ কত, দেখো এখানে একটা 1 আছে, 1 প্লাস জে এর সহগ কত, পি ভেক্টরের 4, ওর জে এর সহগ কত, 2, কে এর সহগ কত বলো তো -5, এখানকার কে এর সহগ 3, ক্যালকুলেশন করবা, দেখো চলে আসবে বক্স 3 আনসার। ওকে, মধ্যকার কোণ চেয়েছে তাই না, তাহলে কি করব আমরা, cos ইনভার্স, দেখো আমরা পেয়েছি পি ডট কিউ ডিভাইডেড পি কিউ, তাই না। দেখো পি ডট কিউ আমাদের কি আছে, জানা আছে, পি এর মান জানা আছে, কিউ এর মান জানা আছে, বসিয়ে দাও, ক্যালকুলেশন করো, চলে আসবে। ওকে, নেক্সট এবার খেয়াল করো, কিউ cos থিটা বের করতে বলা হয়েছে, তার মানে কি পি কিউ ডিভাইডেড পি, দেখো সব মান আমাদের জানা আছে, পি ডট কিউ আমাদের জানা আছে, পি এর মান আমাদের জানা আছে, বসিয়ে দাও, চলে আসবে। ওকে, নেক্সট পি cos থিটা, তাহলে কি হবে বলতো, পি ডট কিউ ডিভাইডেড কি বলতো কিউ, বসিয়ে দাও, ক্যালকুলেশন করো, চলে আসবে। তার মানে এই একটা প্রবলেম ভালো করে তুমি সলভ করেছো, পৃথিবীতে যত প্রবলেম আছে তোমার আর করার দরকার নেই, বোঝা গেছে, দেখবার হয়ে যাবে, এই জন্য একটাকে সুন্দরভাবে কমপ্লিট করো। ক্লিয়ার? ওকে, তো ঠিক আছে, নেক্সট এখন তোমরা প্র্যাকটিস করবা। এক্সাম্পল 1, দেখো দুটি ভেক্টরের সমষ্টি a প্লাস বি দেওয়া আছে হচ্ছে 12 i ক্যাপ মাইনাস 4 j ক্যাপ প্লাস 8 k ক্যাপ, এবং অন্তরফল a মাইনাস বি মানে বিয়োগফল মাইনাস 6 i ক্যাপ প্লাস 12 j ক্যাপ প্লাস 10 k ক্যাপ হলে a ও b এর মধ্যবর্তী কোণ কত, তার মানে এই a এবং b এর অন্তর্ভুক্ত কোণ কত সেটা নির্ণয় করো। ওকে, অনেক সহজ, তোমরা একটু চিন্তা করবা, ঝটপট চলে আসবে ব্রেনে আর কি। হ্যাঁ, আরেকটা খেয়াল করো, অনেক ইজি, পি একটা ভেক্টর 4 একক যার মান ডিরেকশন দিক হচ্ছে পূর্ব দিকে, এবং কিউ একটা ভেক্টর যেটা 3 একক মান পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণে উত্তর দিকে ক্রিয়াশীল। তোমাদের যেহেতু অসংখ্যবার আমি অসংখ্য প্রবলেমে ডিরেকশন দেখিয়েছি, সুতরাং পূর্ব দিকের সাথে উত্তর দিক কোন দিকে এটা আর বলে দেওয়া লাগবে না। ওকে, এখন তোমাকে বলা হলো পি ডট কিউ হোয়াট নির্ণয় করো, তো তাহলে এটা নির্ণয় করবা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এক্সাম্পল 3, এটা একটা হট প্রবলেম, বুঝেছো, সুপার একটা প্রবলেম। তো সুপার প্রবলেমটা কি, দেখো দুটি গাড়ি এ ও বি দুটি পথে চলমান, গাড়িদ্বয়ের উলম্ব উপাংশ যথাক্রমে উপাংশদ্বয় মানে দুইটা গাড়ি যেহেতু উপাংশদ্বয় যথাক্রমে √3 মিটার পার সেকেন্ড ও 2 মিটার পার সেকেন্ড এবং
খেয়াল করো, দুটি গাড়ি এ ও বি দুটি পথে চলমান, গাড়িদ্বয়ের উলম্ব উপাংশদ্বয় যথাক্রমে √3 মিটার পার সেকেন্ড। প্রথম গাড়ির উলম্ব উপাংশ হচ্ছে √3 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় গাড়ির উলম্ব উপাংশ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ওকে, 4 নম্বর এটা। এবং অনুভূমিক উপাংশদ্বয় যথাক্রমে 1 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। গাড়িদ্বয়ের মধ্যকার কোণ কত? তাহলে আমরা দেখো সলিউশনটা দেখি। ধরে নাও এই বরাবর একটা গাড়ি গতিশীল, এই বরাবর একটা গাড়ি গতিশীল, হ্যাঁ, এদিকে একটা গাড়ি যাচ্ছে, এটা একটা গাড়ি, ঠিক এই বরাবর একটা গাড়ি যাচ্ছে, এটা একটা গাড়ি। ওকে, এখন এই দুইটা গাড়ির অনুভূমিক উলম্ব উপাংশ দুইটা দেওয়া আছে। এটা ধরে নাও এ গাড়ি আর এটা ধরে নাও বি গাড়ি, এদের মধ্যকার কোণ কত সেটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। অনেক ইজি, যেহেতু উপাংশ দেওয়া আছে। তাহলে এ গাড়ির জন্য আমরা এই বরাবর বেগ ভি এ নিতে পারি। ভি এটা কত হবে? ভি এক্স আই ক্যাপ, যেহেতু দুইটা উপাংশ, প্লাস ভি ওয়াই জে ক্যাপ। আচ্ছা, প্রথম গাড়ির জন্য উলম্ব উপাংশ আর অনুভূমিক উপাংশ কত? দেখো, প্রথম গাড়ির অনুভূমিক উপাংশ তাহলে 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে বসাতে পারি কি 1 আই ক্যাপ, মানে শুধু আই ক্যাপ। ওকে, তাহলে প্রথম গাড়ির উলম্ব উপাংশ কত? দেখো, উলম্ব উপাংশদ্বয় যথাক্রমে এত এত, তাহলে প্রথম গাড়ির প্রথমটা হচ্ছে প্রথম গাড়ির, তাহলে কত হবে? √3 জে ক্যাপ। দেখো, প্রথম গাড়ির জন্য কিন্তু আমরা বেগ খুঁজে পেয়েছি ভি এ। এবার দ্বিতীয় গাড়ির জন্য এই বরাবর আমি যদি ভিবি ধরি, তাহলে ভিবিটা কত হবে? তাহলে দ্বিতীয় গাড়ির জন্য হবে ভি, দেখো ভি এক্স আই ক্যাপ ভি ওয়াই জে ক্যাপ, রাইট? তাহলে ভি এক্সটা কত দ্বিতীয় গাড়ির জন্য? দেখো তো 2 মিটার পার সেকেন্ড অনুভূমিক, তাহলে আমরা কি লিখতে পারি? 2 আই ক্যাপ। দ্বিতীয় গাড়ির জন্য উলম্ব উপাংশ কত বলো তো? 2 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে লিখতে পারি 2 জে ক্যাপ। ওকে, এখন গাড়িদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ তো আমরা অটো বের করতে পারবো, আগের নাই। কি করবা বলো তো দেখি? ভি এ ডট ভিবি, যেহেতু দুইটা ভেক্টর হয়ে গেছে, তাহলে ভি এ ভিবি কস থিটা। তাহলে এখান থেকে থিটা সমান আমরা কি লিখতে পারি? কস ইনভার্স ভি এ ভিবি ডিভাইডেড বাই ভি এ ভিবি। সবকিছু ক্যালকুলেশন করবা, ভি এর মান বের করবা, ভিবি এর মান বের করবা, ভি এ ডট ভিবি বের করবা, এখান থেকে ক্যালকুলেশন করলে 15 ডিগ্রি চলে আসবে आंसर। ওকে, সুতরাং এটাই হবে কি দুটি গাড়ির অন্তর্ভুক্ত কোণ। ওকে, নেক্সট খেয়াল করো, এখন আমরা ক্ষেত্র 2 পড়ব, এতক্ষণ ক্ষেত্র 1 পড়তেছিলাম। ওকে, এখন ভেক্টরদ্বয় লম্ব হওয়ার শর্ত কিন্তু আমরা অলরেডি গতদিন পড়েছি। ধরে নাও এটা একটা ভেক্টর px i ক্যাপ py j ক্যাপ pz k ক্যাপ। ওকে, আর এটা কিউ ভেক্টর qx i ক্যাপ qy j ক্যাপ qz k ক্যাপ, মধ্যে কোণ থিটা, তাই না? আচ্ছা, লম্ব হলে থিটাটা কত হবে বলো তো? লম্ব হলে যেটা হবে সেটা হচ্ছে এই কিউটা স্বাভাবিকভাবে এই বরাবর হবে, তাই নয় কি? তাই তখন মধ্যবর্তী কোণ এই থিটাটা হবে হচ্ছে কত? 90 ডিগ্রি, তাই না? লম্ব হওয়ার শর্ত তো এটা। তাহলে এখন ডট গুণ কত হলে আসলে লম্ব হয়? ডট গুণ ফল কত হলে, তাই না? তাহলে একটু খেয়াল করো তো, পি ডট কিউ, তাই না? পি ডট কিউ, তাহলে আমরা কি জানি? পি কিউ কস 90, তাহলে দেখো কস 90 0 মানে 0, তাই না? তাই ডট গুণ ফলের যদি কি হয়ে যায়? 0 হয়ে যায়, তাহলে কি হয়? লম্ব হয়। ওকে, সেক্ষেত্রে পি এবং কিউ কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই রিলেটেড প্রবলেমগুলো অনেক বেশি কিন্তু আসে আর কি, সব ক্ষেত্রেই আসে, ইহকাল পরকাল দুই কালে আসে। অ্যাডমিশন মানে পরকাল, ওকে, আর মৃত্যুর পরে মহাকাল, মনে রেখো, আমি তো বারবারই তোমাদের বলি। তো এখন আমরা এখানে একটা এক্সাম্পল দেখে ফেলবো ঝটপট। হ্যাঁ, ধরে নাও এ ভেক্টর দেওয়া আছে 2 i ক্যাপ a j ক্যাপ প্লাস k ক্যাপ। ওকে, বি ভেক্টর দেওয়া আছে মনে করো 4
আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ওকে, আচ্ছা এখানে দেখো প্রথম ভেক্টরের জে এর সাথে যে সহগ, সে সহগের কোনো মান নেই, কনস্ট্যান্ট কোনো মান নেই। ওকে, মানে এ আমরা জানি না সেই মানটা কত। এখন তোমাকে বলা হলো যেটা, সেটা হচ্ছে এ এর মান কত হলে এ আর বি কি হবে, লম্ব হবে। মানে এই যে সাইনটা লম্বের সাইন, রাইট, লম্ব হবে। তাহলে আমরা তো ঝটপট করে ফেলতে পারবো, ডট গুণফল যদি 0 হয় তাহলে লম্ব হয়, তাই না? তাহলে সলিউশন পর্যায়ে আমরা যদি যাই, আমরা কি লিখতে পারি, এ ডট বি যদি 0 হয় তাহলে কি হয়, লম্ব হয়, ভেক্টরদ্বয় লম্ব হয়। তাহলে এ ডট বি নির্ণয় করে ফেলবো ডট গুণন। আচ্ছা বলো তো দেখি, এর আয়ের সহগ কত? এর আয়ের সহগ হচ্ছে 2, বি এর আয়ের সহগ কত? 4, তাহলে 4। ওকে, প্লাস এর জের সহগ কত? এ। দেখো সেই আমরা যেটা নিয়েই আমাদের মানে এগিয়ে যাওয়া, যেটা বের করার জন্য, জের সহগ কত? -2। বলো কে ক্যাপের সহগ কত? 1, এটা কত? 2 ইজ ইকুয়াল 0। ওকে, হ্যাঁ ঝটপট আমরা যদি এখান থেকে বের করি কত হয় বলো তো, 8 - 2a + 2 ইজ ইকুয়াল সম্ভবত 0। ঠিক আছে, আচ্ছা এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে বলো তো দেখি, -2a ইজ ইকুয়াল দেখো -10, তাহলে a সমান কত? 5। এর মান যদি 5 হয় তাহলে কি হবে, পরস্পর লম্ব হবে। ওকে, আচ্ছা নেক্সট এক্সাম্পল 2, খেয়াল করো, এ ভেক্টর দেওয়া আছে 3i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস ak ক্যাপ। ওকে, বি ভেক্টর দেওয়া আছে 4i ক্যাপ মাইনাস aj ক্যাপ প্লাস ak ক্যাপ। পরস্পর লম্ব হলে এ এর মান কত? ওকে, একই, কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে দেখো এখানে জে এর সহগ দেওয়া আছে এ, কে এর সহগ এ, আবার এখানে কে এর সহগ এ। তার মানে এখানকার কে এর সহগ আর এখানকার কে এর সহগ যদি আমরা কি ডট গুণ করতে যাই, গুণ করি, তাহলে a স্কয়ার মানে দ্বিঘাত চলে আসবে। ওকে, দ্বিঘাত যদি আসে সেক্ষেত্রে কিন্তু এর মান দুইটা চলে আসবে। অবশ্যই তোমাকে কি করতে হবে, সেই দুইটা মান বের করতে হবে। এটা তোমরা করবা, আমি সাইডে তোমাদের আনসার দিয়ে দিচ্ছি। একটা এর মান আসবে 3 আর একটা আসবে হচ্ছে -4, এটা হবে হচ্ছে আনসার। এটা তোমরা ক্যালকুলেশন করবা আগের নিয়মে, ডট গুণফল শূন্য করে দিয়ে। ওকে, আচ্ছা নেক্সট খেয়াল করো আরেকটা প্রবলেম, এ ভেক্টর দেওয়া আছে cos ω t i ক্যাপ প্লাস sin ω t j ক্যাপ। ওমেগা টি মানে এটা হচ্ছে কি ফাংশন বা কোণ হিসাবে এখানে বিদ্যমান। ওকে, এবং বি দেওয়া আছে cos ω t ডিভাইডেড 2i ক্যাপ প্লাস sin ω t ডিভাইডেড 2j ক্যাপ। এখানে টি এর মান কত? যদি এখানে দেওয়া আছে যদি ভেক্টর দ্বয় লম্ব হয়। ওকে, তাহলে আমি এই প্রবলেমটা একটু সলভ করে দিই তোমাদের। a ডট বি ইজ ইকুয়াল 0 হলেই কেবল কি লম্ব হওয়া সম্ভব, তাই না? তাহলে বলো তো এই ভেক্টরের আয়ের সহগ কত? cos ω t। বি ভেক্টরের আয়ের সহগ কত? cos ω t/2। ওকে, প্লাস বলো তো এই ভেক্টরের জে এর সহগ কত? sin ω t। বি ভেক্টরের জে এর সহগ কত? sin ω t/2 ইজ ইকুয়াল 0। ওকে, আচ্ছা এখন cos a cos b প্লাস sin a sin b, এই সূত্র কি তোমাদের জানা আছে? ওকে, তাহলে সূত্রটা কি হবে বলো তো দেখি। cos না, আচ্ছা আবার দিব লেকচার, কেটে দিতে পারবা তুমি? হ্যাঁ, দেখো cos a cos b প্লাস sin a sin b, এই সূত্র তোমাদের ত্রিকোণমিতিতে টিচাররা শিখিয়েছে। cos a cos b প্লাস sin a sin b সমান যেটা হয় সেটা হচ্ছে cos a মাইনাস b। ওকে, cos a মাইনাস b। তাহলে খেয়াল করো cos ω t মাইনাস ω t/2 0। দেখো এটা যদি a হয় আর এটা যদি b হয়, আমরা এটা লিখতে পারি
আচ্ছা বলো তো দেখি, ডান সাইডে 0 তাই না, cos কত ডিগ্রির মান 0, 90 ডিগ্রির জন্য না। তাহলে আমরা কি লিখতে পারি, cos ওমেগা টি, এখান থেকে ওমেগা টি বাই 2, আর আমরা এখানে cos কি লিখতে পারি বলো তো, 90 মানে কি পাই বাই 2। ওকে, 90 কে আমরা কি লিখতে পারি, পাই বাই 2। তাহলে cos cos তুলে দাও, এখান থেকে লসাগু করো, এটা হবে ওমেগা টি বাই 2, এটা হবে কি পাই বাই 2। এখান থেকে ক্যালকুলেশন করলে টি ইজ ইকুয়াল হবে পাই বাই ওমেগা। এটাই হচ্ছে আনসার। টি এর মান যদি কি পাই বাই ওমেগা হয়, তাহলে অবশ্যই কি হবে, এ আর বি ভেক্টর পরস্পর লম্ব হওয়া সম্ভব। ওকে, আচ্ছা নেক্সট। এখন খেয়াল করো ক্ষেত্র 3, কৃত কাজ নির্ণয়। আমরা কিন্তু গত লেকচারে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কৃত কাজটা পাওয়া যায় বল এবং সরণের ভেক্টর ডট গুণফলের কারণে। ওকে, তো এখান থেকে আমরা যেটা দেখেছিলাম, বল আর সরণের অভ্যন্তরীণ মধ্যকার কোণ যদি থিটা হয় তাহলে এফ এস কস থিটা। ওকে, আবার খেয়াল করো, কখনো কখনো আমরা সরণকে কিন্তু আর দিয়ে নির্দেশ করি। এফ ডট এটা ডেল্টা আরও হতে পারে, এফ ডট এটা R2 মাইনাস R1, অর্থাৎ সরণের পরিবর্তন ঘটতে পারে, এটা মাইনাস R1। অথবা আবার খেয়াল করো, আমরা তো এইটা পেয়েছি, এখান থেকে দেখো বল সমান লিখতে পারি এম এ ডট আর। তার মানে ত্বরণ দেওয়া থাকতে পারে, একটা ভরের বস্তু দেওয়া থাকতে পারে এবং তার সরণ হতে পারে কোনো একটা বল প্রয়োগে, অজানা বল প্রয়োগে। অজানা বল প্রয়োগে এম ভরের কোনো বস্তুর উপরে প্রযুক্ত হওয়ার কারণে এ ত্বরণে বস্তুটা চলেছে, সরণ হলো কত আর, তাহলে সেক্ষেত্রে তোমাকে কাজ বের করতে বলতে পারে। ওকে, তাহলে যেটাই বলুক না কেন আমরা পারবো, কারণ আমাদের যেভাবেই কোশ্চেন দেওয়া হোক আমরা সেভাবেই কি করব, পাল্টা জবাব দিয়ে দিব। বুঝতে পেরেছো? আচ্ছা, এই জন্য এগুলো আমাদের দরকার। আচ্ছা, তাহলে আরেকটু আমরা এগিয়ে যেতে পারি, একটু খেয়াল করেন। এম, এ মানে আমরা কি লিখতে পারি বলতো, ভি বাই টি আর। ওকে, তার মানে এখানে লেখা যায়, যেহেতু স্কেলার গুলো আলাদা করে দিই, এম বাই টি ভি ডট আর, ভি আর আর এর ডট গুণ করলে পাওয়া যাবে। আবার খেয়াল করো, কখনো কখনো কিন্তু এই যে এ দেখতে পাচ্ছ, এই এ সমান কিন্তু এটা লিখতে পারি এম ভি মাইনাস ইউ বাই টি। ওকে, এইটা ডট আর, কারণ এ সমান কিন্তু আমাদের এটা জানা আছে, না? ওকে, তাহলে গতির সমীকরণ থেকে আমরা জানি, কি জানি বলতো, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি, তাই না? তাহলে এ সমান কি বলতো, ভি মাইনাস ইউ বাই টি। যখন আমরা এর উপর ভেক্টর দিয়ে দিব তখন এই দুইটার উপর কি চলে আসবে, ভেক্টর চলে আসবে। তাহলে এর জায়গায় আমরা ওটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করতে পারি না? ওকে, তাহলে আমরা এই ডট গুণন থেকে কিভাবে কৃত কাজ নির্ণয় করতে হয় সেটা আমরা দেখি। চলো, এক্সাম্পল 1, কোন বস্তুর উপর এফ 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ নিউটন বল প্রয়োগে বস্তুটির সরণ r ইজ ইকুয়াল i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ মিটার হলো। কৃত কাজ কত? অতীব সহজ। কি করব? কৃত কাজ বল গুণন সরণ, এদের ডট গুণ ফল। তাহলে আমরা কি করব, আই এর সহগ গুণ করি, ওর আয়ের সহগ 2 এর 1 1 মাইনাস 2 5 1, তাহলে 2 মাইনাস 2 প্লাস 5 টোটাল যদি ক্যালকুলেশন করি তাহলে 5 জুলি। ওকে, মানে জুল, নট জুলি, জুল। তাহলে 5 জুল কাজ সম্পাদন হয়েছে। ওকে, আচ্ছা, আমরা আরো কিছু হোমওয়ার্ক দেখে ফেলবো এই রিলেটেড, সিমিলার, তোমরা সেগুলো সলভ করবা। খেয়াল করো, 3টা প্রবলেম দিয়েছি, পারবা তোমরা।
একটি কণার উপর F এত নিউটন বল ক্রিয়া করার ফলে কণাটি D এত মিটার সরণ হয়। dy এর মান কত হলে সম্পাদিত কাজ শূন্য হবে? তার মানে কৃত কাজ শূন্য, তাহলে বল আর সরণের ডট গুণফল শূন্য, রাইট? এটা শিখিয়েছিল আমাদের কিভাবে লম্ব হয় ওই প্রসেসে। তো এখানে তোমরা dy এর যে মানটা পাবা সেটা হচ্ছে 0। এটা হচ্ছে আনসার। ক্যালকুলেশন করবা, চলে আসবে। ওকে, নেক্সট 3 নম্বরে যেটা দেওয়া আছে, একটি বল এত নিউটন একটি বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি প্রথমে x অক্ষ বরাবর 2 মিটার এবং পরে y অক্ষ বরাবর 3 মিটার গেল। কৃত কাজ কত? এটা তোমরা ক্যালকুলেশন করবা, 19 জুল আসবে আনসার ইনশাআল্লাহ। ওকে, তারপরে আরেকটা প্রবলেম, একটি বস্তুর উপর F1 এত মিটার বল প্রয়োগে বস্তুটি এত অবস্থান হতে এত অবস্থানে সরে যায়। বল দ্বারা কৃত কাজ কত? এটা আসবে হচ্ছে 27 জুল। এটা হবে আনসার। ওকে, আচ্ছা, এগুলো প্রবলেম তোমরা সলভ করবা। ক্ষেত্র 4, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রবলেম, খেয়াল রেখো তোমরা। এমন একটি একক ভেক্টর নির্ণয় করো যা xy তলের সমান্তরাল এবং 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ এর সাথে সমকোণে বা লম্বভাবে অবস্থিত। ওকে, তাহলে এমন একটা একক ভেক্টর তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে যে ভেক্টরটা কি xy তলের সমান্তরাল ভেক্টর। ওকে, এখন xy তলের সমান্তরাল এবং এর লম্বভাবে অবস্থিত এটা বলা হয়েছে। এখন খেয়াল করো সলিউশন। তাহলে আমরা ফার্স্ট ধরি xy তলের সমান্তরাল ভেক্টর r সমান xi ক্যাপ প্লাস y j ক্যাপ। ওকে, কিভাবে একটু খেয়াল করো তো, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা হচ্ছে z অ্যাক্সিস। এখন তোমাকে বলা হয়েছে xy তলে থাকবে, তাই না? তাহলে এই বিন্দুতে তুমি যদি কোনো একটা ভেক্টর নির্ণয় করতে চাও, এই বিন্দু, তাহলে এই বিন্দু যেহেতু xy তল দিয়ে তৈরি, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে xy। ওকে, আমরা যদি এই xy তলে একটা ভেক্টর নির্ণয় করতে চাই তাহলে কত হবে? আর বলো তো দেখি, শিখেছিলাম আমরা xi ক্যাপ প্লাস y j ক্যাপ, রাইট? ওকে, তাহলে xy তলের সমান্তরাল বা xy তলে অবস্থিত এমন একটা ভেক্টর দেখো আমরা এটা নিয়েছি। যদি তোমাদের বলা হতো xz তলের সমান্তরাল ভেক্টর তাহলে আমরা কি লিখতাম? xi ক্যাপ প্লাস zk ক্যাপ। ওকে, যদি তোমাকে বলা হতো yz তলের সমান্তরাল বলা হলে তাহলে কি হতো? yj ক্যাপ প্লাস zk ক্যাপ। ওকে, তাহলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা তোমরা। এখন এই যে ভেক্টরটা পেলাম, এই ভেক্টরটা দেখো তো এর সাথে কেমন ভাবে অবস্থান করছে? সমকোণে বা লম্বভাবে। তাহলে লম্বভাবে যদি অবস্থান করে তাহলে তাদের ডট গুণফল কি হয়? 0 হয়, আমরা দেখেছি, রাইট? তাহলে খেয়াল করো xi ক্যাপ yj ক্যাপ ভেক্টরটি 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ এর সাথে লম্ব বলে। লম্ব হলে কি হবে? xi ক্যাপ প্লাস y j ক্যাপ 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ ইজ ইকুয়াল কি হবে? 0। কারণ লম্ব মানে এটা আর এটা যদি লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল কি হয়? 0 হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? 2x মাইনাস 2y ইজ ইকুয়াল 0। কারণ তোমরা জানো ডট গুণ করলে কি i এর সহগ গুণ j এর সহগ
জে এর সহগ গুণ, এখানে কে এর সহগ 0, এখানে কে এর সহগ আছে, তাহলে ওই অংশটা আমাদের দরকার নেই, বাদ। তাহলে এখন খেয়াল করো তো কি পেলাম, x সমান y পেলাম, রাইট। কিন্তু আমাদের বলেছে কি, এমন একটি একক ভেক্টর নির্ণয় করো যেটা এই তলের xy তলের সমান্তরাল, রাইট। তাহলে xy তলের সমান্তরাল ভেক্টর কি হবে, xy তলের সমান্তরাল একক ভেক্টর। আমি এখানে এই যে xy তলের সমান্তরাল ভেক্টর কি এটা, তাহলে এর একক ভেক্টর কি, r। কি হবে, ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ। কিন্তু ঘটনা, যদি আমার এই হাতের পৃষ্ঠটাকে আমি xy তল ধরি, দেখো তো একক ভেক্টরটা হবে লম্ব, তাহলে তলের উপরের দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে, রাইট। তাহলে ওইটা যদি উপরে হয় তাহলে আমরা পজিটিভ ধরে নিই, আর নিচে হলে নেগেটিভ। তাহলে কোন দিকে হবে তো আমরা জানি না, এই জন্য আমরা কি করব, এখানে একটা প্লাস মাইনাস ব্যবহার করব। ওকে, তাহলে একটু খেয়াল করো, r ইজ ইকুয়াল প্লাস মাইনাস, r ভেক্টর কত বলো তো, x i ক্যাপ প্লাস y j ক্যাপ। এর মান চেয়েছে, তার মানে রুট ওভার i এর সহগের স্কয়ার j এর সহগের স্কয়ার। ওকে, তো এখন ঘটনা, প্লাস মাইনাস আমরা কিন্তু এখানে জানি x সমান y, তাই না। তাহলে আমরা x এর জায়গায় y বসিয়ে দিই, তাহলে এখানে y বসিয়ে দাও, y কে একটা কমন নিয়ে নাও, তাহলে i প্লাস j হলো। এখানে x এর জায়গায় y বসিয়ে দাও, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে y রুট 2 হবে। এখানে y বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করো, আমি একবারে বসিয়ে দিয়েছি, লাইন গ্যাপ দিয়েছি। এবার y আর y কেটে দাও, তাহলে দেখো যে একক ভেক্টর xy তলের সমান্তরাল সেটা চলে আসলো। ওকে, আচ্ছা, তাহলে এই জাতীয় কোনো প্রবলেম তোমাদের যদি আসে অবশ্যই তোমরা কি করবা, সেটাকে সলভ করবা। একটা ভালো করে শিখে রাখো, সপ্তাহ হলে ইনশাল্লাহ পারবা। ওকে, আচ্ছা, নেক্সট। আচ্ছা, খেয়াল করো, এখন আমরা কিছু স্পেশাল প্রবলেম দেখব, স্পেশাল এসপি। হ্যাঁ, ধরে নাও এ ও বি দুটি একক ভেক্টর হলে 1 মাইনাস এ ডট বি 1 প্লাস এ ডট বি হোয়াট। কি করবা এই প্রবলেমটা? ওকে, তো খেয়াল করো, অনেক ইজি সলিউশন। 1 মাইনাস এ ডট বি 1 প্লাস এ ডট বি। তো আমরা ধরে নিলাম এ আর বি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। হ্যাঁ, এ আর বি এর মধ্যকার কোণ থিটা। আচ্ছা, তাহলে এটা লিখতে হবে 1 ডট আছে এ বি কস থিটা। এটাকে আমরা কি লিখতে পারি, 1 প্লাস এ বি কস থিটা, তাই না। পি ডট কিউ, পি কিউ কস থিটা, তাহলে এ ডট বি এ বি কস থিটা। ওকে, কিন্তু দেখো বলেছে এ আর বি দুটি একক ভেক্টর, তাহলে একক ভেক্টর মানে কি, মান 1, তাহলে এটার মান হচ্ছে 1, এটার মান 1, তাহলে নিচের এই এ এর মান 1, বি এর মান 1, তাহলে আমরা কত পেতে পারি, 1 মাইনাস কস থিটা পেলাম, 1 প্লাস কস থিটা পেলাম। ওকে, আচ্ছা, এখন কিন্তু এখানে একটু খেয়াল রাখা লাগবে, মাইন্ড ইট। আমি এখানে মাইন্ড ইট দিয়ে দিই, মাইন্ড ইট। মনে রেখো 1 প্লাস কস 2 থিটা, এটা একটা সূত্র আমি পড়িয়েছিলাম যখন সামান্তরিক সূত্র পড়িয়েছিলাম। ভেক্টরদ্বয় সমান হলে, মান সমান হলে তারা কি হয়, সমদ্বিখণ্ডিত করে, তখন আমরা কিন্তু এটা পড়েছিলাম। তো দেখো 1 প্লাস কস থিটা, এটা সূত্র ছিল 2 কস স্কয়ার থিটা। কিন্তু যদি এটা 1 প্লাস শুধু কস থিটা হয়ে যায়, 2 থিটা না হয়ে, তখন হবে 2 কস স্কয়ার থিটা বাই 2। ওকে, কারণ এখানে ছিল 2 থিটা, এখানে দেখো অর্ধেক হয়ে গেছে থিটা, এখানে একটা থিটা আছে, তাহলে তার অর্ধেক হবে, তাহলে কত হবে, থিটা বাই 2। আবার খেয়াল করো, যদি 1 মাইনাস কস 2 থিটা হয় তাহলে 2 সাইন স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস শুধু যদি কস থিটা হয় তাহলে কি হবে বলো তো, 2 সাইন স্কয়ার থিটা বাই 2। ওকে, তাহলে দেখো এখন আমাদের জন্য কি সহজ হয়ে গেছে, এটাই কিন্তু আমাদের ওখানে হাতছানি দিচ্ছে, রাইট। তাহলে বলো 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা মানে কি লিখতে পারি, 2 সাইন স্কয়ার থিটা বাই 2। 1 প্লাস কস থিটা মানে কি, 2 কস স্কয়ার থিটা বাই 2, 2 কস স্কয়ার থিটা বাই 2। তাহলে
একটু খেয়াল করেন 2 2 গন 2 2 গন ওকে sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 tan স্কয়ার থিটা বাই 2 এটা হচ্ছে आंसर ওকে আচ্ছা তাহলে খেয়াল দেখো অনেক ইম্পর্টেন্ট নেক্সট एग्जाम्पल আরেকটা স্পেশাল ওকে তিনটি ভেক্টর a i cap plus j cap minus 2 k cap b i cap minus j cap plus k cap c ভেক্টর 2 i cap minus 3 j cap plus 4 k cap অন্য একটি ভেক্টর x ভেক্টর যেটা আলফা a ভেক্টর প্লাস বিটা b ভেক্টর এখানে আলফা এবং বিটা হচ্ছে কনস্ট্যান্ট মান যা সি ভেক্টরের লম্ব মানে এই ভেক্টরের লম্ব এই ভেক্টরটা এই ভেক্টরের লম্ব হলে আলফা এবং বিটা এর অনুপাত কত ওকে অনেক সহজ আর কি একটু খেয়াল করো x c এর যদি লম্ব হয় তাহলে x এবং c এর ডট গুণফল কি হবে 0 হবে ওকে তো এখন খেয়াল করো x মানে কত বলো তো আলফা a প্লাস বিটা b ডট c সমান কি 0 এখন a ভেক্টর কত আছে আলফা a ভেক্টর আছে হচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2 k ক্যাপ প্লাস বিটা ইনটু b ভেক্টর কত আছে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ ওকে ডট c ভেক্টর কত আছে 2 i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ সমান কি হবে 0 হবে ওকে আচ্ছা এখন আমরা কি করব এগুলোকে গুণ করে দিই হ্যাঁ আলফা i ক্যাপ প্লাস আলফা j ক্যাপ মাইনাস 2 আলফা k ক্যাপ প্লাস বিটা i ক্যাপ মাইনাস বিটা j ক্যাপ প্লাস বিটা k ক্যাপ ডট 2 i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ সমান 0 ওকে নেক্সট খেয়াল করো এখান থেকে আমরা একটু কি করব i j k ক্যাপ গুলোকে বের করে নিব ওকে তাহলে আমরা i ক্যাপ দেখো এই i তাহলে হবে আলফা প্লাস বিটা ওকে নেক্সট প্লাস আমরা এখান থেকে j ক্যাপকে কমন নিয়ে নিব তাহলে এটা হবে আলফা মাইনাস বিটা এই যে আমরা এখানে দেখো k ক্যাপকে বের করে নিব k ক্যাপকে যদি নিই তাহলে হবে দেখো মাইনাস 2 আলফা প্লাস দেখো এখানে হবে কি বিটা ওকে এইটা পেলাম ডট 2 i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ ইজ ইকুয়াল 0 এখন তোমরা খেয়াল করো আমরা ওই সাইডে লিখব তো দেখো ডট গুণ যেহেতু i এর সহগ গুণ তাহলে এখানে i ক্যাপ আছে হচ্ছে আলফা প্লাস বিটা এখানে i ক্যাপ আছে হচ্ছে 2 তাহলে আমরা কি লিখব 2 ইনটু আলফা প্লাস বিটা হয়ে গেল আমাদের সূত্রের প্লাস এবার খেয়াল করো এখানে আছে হচ্ছে j ক্যাপের সহগ আলফা মাইনাস বিটা এখানে j ক্যাপ আছে হচ্ছে -3 তাহলে কি হবে -3 আর ওখানে আছে হচ্ছে আলফা মাইনাস বিটা প্লাস খেয়াল করো তো এখানে k ক্যাপের সহগ আছে এটা k ক্যাপের সহগ এই ভেক্টরে আছে হচ্ছে 4 তাহলে আমরা কি লিখতে পারি 4 ইনটু -2 আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল 0 এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করব 2 আলফা প্লাস 2 বিটা माइनस 3 अल्फा प्लस 3 बीटा माइनस 8 अल्फा प्लस 4 बीटा इज इक्वल 0 এখন আলফা কয়টা আছে একটু আমরা দেখে নেই দেখো এই -8 আলফা -3 আলফা -11 আলফা থেকে আমরা কি প্লাস 2 আলফা করব যোগ করব কত হবে -9 আলফা ওকে এখন বিটা গুলো আমরা দেখি 2 বিটা প্লাস 3 বিটা মানে 5 বিটা 4 বিটা তাহলে কত হবে প্লাস 9 বিটা ইজ ইকুয়াল 0 তাহলে এখানে দেখো 9 আলফা ইজ ইকুয়াল -9 বিটা এই মাইনাস আর মাইনাস আমরা কি করব এখন কেটে দিব এখন দেখো তো আলফা বাই বিটা সমান কত 1/1 ওকে এটা হচ্ছে आंसर ঠিক আছে আচ্ছা তাহলে এইভাবে আমরা কি এই প্রবলেমগুলো করতে পারি নেক্সট এখানে একটা ঘনক দেখতে পাচ্ছি আমরা এখন বলা হয়েছে যেটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে একক মানে 1 ওকে এখানে লিখে দিই প্রতি বাহুর দৈর্ঘ্য 1 একক তোমার কাছে প্রশ্নকর্তা যেটা বলল সেটা হচ্ছে ঘনকের যে কোনো কর্ণ ও
যে কোনো পৃষ্ঠের যে কোনো একটি পৃষ্ঠের কৌণিক বিন্দুর সংযোগ রেখার মধ্যকার কোণ কত, এটা বলে দিল। কিভাবে নির্ণয় করবা তোমরা একটু খেয়াল করো। আমরা যদি অরিজিন মূল বিন্দুটা এটা ধরি, তাহলে একটা কর্ণ কিন্তু আমরা এটা বিবেচনা করতে পারি। খেয়াল করো, ওসি, আর ওসি বিন্দুটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের উপরে অবস্থিত। তাহলে একটু তোমরা খেয়াল করো, এই বাহুটা জেড অক্ষের সমান্তরাল, এই বাহুটা জেড অক্ষের সমান্তরাল, রাইট? তাহলে এখান থেকে এই দূরত্ব, এ থেকে বি এর দূরত্ব, এটা হচ্ছে 1 একক। ও থেকে এ এর দূরত্ব এক্স অক্ষের সমান্তরাল, এই জন্য এই দূরত্বটা হচ্ছে 1 একক। আর বি থেকে সি এর দূরত্ব দেখো ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, এই জন্য এটা 1 একক। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলতো? সি বিন্দুর স্থানাঙ্ক হবে 1 1 1। ওকে, তাহলে দেখো ও বিন্দুর স্থানাঙ্ক অরিজিন মূল বিন্দু বলে 0 0 0। তাহলে আমরা যদি সলিউশনের দিকে যাই, একটা কর্ণ কোনটা পেলাম বলতো? ওসি। ওসি দেখো কর্ণ পেলাম। তাহলে ওসি কর্ণ সমান কি হবে বলতো? 1 আই ক্যাপ, তার মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। ওকে, কিভাবে হয় আমি আর একটু ক্লিয়ার করে দিই তোমাদের, এটা কিভাবে আসে। তো খেয়াল করো, আমরা লিখতে পারি 1 - 0 আই ক্যাপ, ওই যে x2 - x1, তারপরে হচ্ছে 1 - 0 জে ক্যাপ, 1 - 0 কে ক্যাপ। টোটালি আমরা ওসি সমান কি পেলাম? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। দেখো একটা কর্ণের দৈর্ঘ্য, কর্ণটা পেয়ে গেছি। ওকে, আচ্ছা, এখন কর্ণের দৈর্ঘ্যটা কত বলতো? শুধু ওসি বা ওসি মডুলাস কত হবে? √1 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার, মানে √3। ক্লিয়ার? আচ্ছা, এখন যে কোনো একটি পৃষ্ঠের কৌণিক বিন্দু একটু খেয়াল করো তো। আমরা যদি এইটা বিবেচনা করি, ও বি বিবেচনা করি, তাহলে আমাদের কর্ণটা পেলাম হচ্ছে কি? ওসি। আর আরেকটা পৃষ্ঠের একটা কৌণিক বিন্দু বি বিন্দু বিবেচনা করেছি, এটা হচ্ছে ওবি। এখন খেয়াল করো, বি বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো দেখি। দেখো বি বিন্দুর কাছে যেতে গেলে আমরা এক্স অক্ষ বরাবর 1 একক গেলাম, আর জেড অক্ষ বরাবর, কারণ এটা হচ্ছে জেড এর সমান্তরাল, যেহেতু জেড অক্ষ বরাবর 1 একক গেলাম, কিন্তু এখানে ওয়াই নেই। তাহলে ওয়াই এর দেখো বি বিন্দুতে যাওয়া পর্যন্ত ওয়াই দূরত্ব অতিক্রম করতে হচ্ছে না, তাহলে এর স্থানাঙ্ক 1 0 1। ওকে, কারণ এক্স অক্ষ বরাবর মান আছে 1, ওয়াই বরাবর কি 0, জেড বরাবর কি 1। ক্লিয়ার? তাহলে এখন যদি আমরা ও বি নির্ণয় করতে চাই, তাহলে ও বি কত হবে বলতো? 1 - 0 আই ক্যাপ, তাই না? এখন দেখো জে ক্যাপের এখানে সহগ কিন্তু পাবো আমরা হচ্ছে 0, এখানেও কি 0, তাহলে 0 - 0 জে ক্যাপ, এখানে দেখো 1 - 0 কে ক্যাপ। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে আই প্লাস কে ক্যাপ। দেখো ও বি খুঁজে পেয়েছি, তাই না? তাহলে কর্ণ পেয়েছি ওসি, আর যে কোনো একটা পৃষ্ঠের কৌণিক বিন্দু আমরা কেন্দ্র থেকে পেয়েছি কত? ও বি। এখন ওসি আর ও বি এর অন্তর্ভুক্ত কোণ জানতে চাওয়া হয়েছে, কিন্তু আমরা ও বি এর মডুলাস ফর্মটা বের করে নিই। কত হবে বলো তো? 1 স্কয়ার 1 স্কয়ার, মানে √2। এখন বলো, আমরা যেটা জানি এই সূত্র ব্যবহার করি, আজা ওসি ডট ওবি, ওসি ওবি cos থিটা, তার মানে এই যে কোণটা, দুইটার মধ্যে যে কোণ, এটা হচ্ছে থিটা। তাহলে বলো তো, এখান থেকে যদি আমরা থিটা নিই, তাহলে কি হবে? cos ইনভার্স, একবারে লিখবো আমরা ওসি ওবি, ওসি মডুলাস ওবি মডুলাস। ওকে, সকল মানগুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে ক্যালকুলেশন করলে তোমরা দেখবে, দেখো আমাদের ওসি আর ওবি এর ডট গুণফল তোমরা নির্ণয় করবা, পারবা? ওকে, আর ওসি এর মান দেওয়া আছে, ওবি এর মান দেওয়া আছে, বসিয়ে দিলে আমরা পাবো হচ্ছে 35.3
ডিগ্রি, অর্থাৎ ওই দুইটার মধ্যে কোণ আসবে হচ্ছে 35.3 ডিগ্রি। এটা হচ্ছে আনসার। ওকে, আচ্ছা, তাহলে এই যে ডট গুণ বিষয়ক আমরা স্পেশাল কিছু প্রবলেম পড়েছি এবং জেনারেলি যে প্রবলেমগুলো সাধারণত আমাদের সাধারণ পরীক্ষাগুলোতে আসে সেগুলো আমরা পড়ে ফেলেছি। ওকে, আচ্ছা, তাহলে এগুলো একটু তোমরা ভালো করে পড়বা। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে কি যেন একটা গ্যাপ থেকে যায়, তাই না? অনেক দিন কিছু বলা হয়নি, শিক্ষা চাই, তাই না? তো এখন ঘটনা, ধরে নাও ট্রেন চলছে, ওই ট্রেনের মধ্যে পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, জাপানিজ আছে, তারপরে ইংরেজ আছে, বাঙালি আছে। তো ট্রেন চালক হচ্ছে বাঙালি। হঠাৎ করে ট্রেন চলছে, ট্রেন চলতে চলতে কোনো কারণে ট্রেন যেন লাইন থেকে ছিটকে যেয়ে মাঠের মধ্য দিয়ে চলা শুরু করে দিয়েছে, যেটা আসলে ঠিক নয়, মানে অবাস্তব। তারপরও আমরা কি ধরে নিই মাঠের মধ্য দিয়ে আছে, আঁকা বাঁকা পথ ধরে কি ট্রেন চলছে, মাঠের মধ্য দিয়ে লাইন বাদ দিয়ে চলেছে। ভেতরে যারা আছে তারা তো একেবারে নাস্তানবোধ অবস্থা, একবার এদিকে যায় একবার ওইদিকে যায়, একজনের সাথে সংঘর্ষ হয়, ত্রিমাত্রিক সংঘর্ষ হয়, ফোরমাত্রিক সংঘর্ষ হয়, ইত্যাদি সংঘর্ষ চলছে অনেকক্ষণ। এইভাবে কি ভেতরে কি ট্রেনের মধ্যে তো একেবারে বাঙালি ইংরেজ ঠোল খায় কার সাথে, ইন্ডিয়ানের সাথে, ইন্ডিয়ান খায় পাকিস্তানের সাথে, এইভাবে ধাক্কা ধাক্কি চলছে আর কি, কন্টিনিউ। তো বেজায় চটে গেছে যাত্রীরা। কোনো কারণে কোনো এক সময় ট্রেন চালক লাইনে উঠে পড়েছে, এখন সোজা আবার যাওয়া শুরু করেছে। তো এখন সবাই যে কি ট্রেন চালকের উপরে কি চরম গরম, হ্যাঁ আপনি কি এলোমেলো রাস্তা বাদ দিয়ে এলোমেলো রাস্তায় কেন ট্রেন চালিয়েছেন? বলে শোনেন আমার কথা আগে শোনেন, তারপরে আপনারা চটেন আর কি। না না হতে পারে না, ওকে ধরে মার, কেউ বলে একে পেটা বা ঘাড় ধরে বের করে দে, বাইরে ছুড়ে ফেলে দে। তো এখন চালক যেটা বলে, ভাই আপনারা সবাই শুনেন, আমি ট্রেন তো সোজা রাস্তায় চালাতেছিলাম, কিন্তু আমি যখন সোজা যেতেছিলাম ওই সময় দেখি ট্রেন লাইনের উপর একজন লোক শুয়ে আছে। এরা তো আরো বেজায় চটে গেছে। একজন লোক শুয়ে আছে বলে কি তাকে বাঁচানোর জন্য ট্রেনটাকে কি মাঠের মধ্যে নামাতে হবে? কেউ বলে কি তার গায়ের উপর দিয়ে দিতে পারোনি? এইভাবে ধমক চলছে, মারতেই যাবে। এই সময় বলছে থামেন থামেন, আমি ওই লোকের গায়ের উপরেই ট্রেনটা চালাতে গেছিলাম, যখনই আমি ওর গায়ের উপর তুলতে যাই ও তখন দেখি মাঠের মধ্যে দিয়ে দৌড় দিয়েছে। ওর গায়ের উপর তোলার জন্য আমিও ট্রেন কি ওইদিকে চালিয়েছি, অবশেষে ও লাইনে উঠেছে, আমিও ট্রেনটাকে কি লাইনে তুলে নিয়েছি। তো আসলে এখানে একটু বিড়ম্বনা ছিল, রাইট? নিজ লক্ষ্য নিজ লাইন চলতে চলতে আমরা কি আমাদের সারাউন্ডিং এবং আমাদের আশেপাশের কিছু কারণ দ্বারা আমরা আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাই। তুমি সঠিক পথে চলছো, কিন্তু তোমার সাইডের কিছু মানুষ বা কিছু নেতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ আছে যারা তাদের ক্ষুদ্র স্বার্থ উদ্ধারের জন্য যে কাজটা করে তোমাদের ট্র্যাক থেকে, তোমাদের লাইন থেকে তোমাদের অনেক সময় বিচ্যুত করে দেয়। সুতরাং তোমরা তোমাদের সঠিক লাইনে চলবা। ওকে, সামনে বিপদগ্রস্ত তা আসবে এবং সামনে তোমার কোন লাইন সেটা কিন্তু তুমি চিনো। তুমি একটু যদি তোমার অন্তরের দৃষ্টি খুলে যদি তাকাও তাহলে তুমি বুঝতে পারবা তোমার আসলে অথেন্টিক যৌক্তিক লাইন কোনটা। কিন্তু এই লাইনগুলো থেকে কখনোই যাতে বিচ্যুত তোমরা না হয়ে যাও। ওকে, তো ঠিক আছে, তোমাদের নিজ নিজ লাইনগুলোকে তোমরা কি ধরে রেখো, এগিয়ে যাও, ইনশাআল্লাহ সফলকাম হবাই হবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, সবার সুস্থ কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।